জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। রাষ্ট্রীয় কাঠামো থেকে ফ্যাসিবাদ বিলুপ্ত করে মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতেই একথা বলেন তিনি। এ সময় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, যেসব প্রস্তাবনায় বেশিরভাগ দল একমত হয়েছে সেগুলো চিহ্নিত করেছে এই কমিশন। সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টি। সংসদ ভবনের এলডি হলের বৈঠকে হাজির ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। ১৬৬টি সংস্কার প্রস্তাবনার মধ্যে ১১৩টির সঙ্গে একমত হয় এনসিপি। ২৯টি প্রস্তাবনার সঙ্গে আংশিক এবং ২২টির সঙ্গে দ্বিমত তুলে ধরে দলটি। এনসিপি মনে করছে, নির্বাচন কমিশন এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল আলাদা হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার দরকার। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি না করা সহ একগুচ্ছ প্রস্তাবনা দেয় এনসিপি। সংবিধান সম্পর্কিত কমিশনগুলোকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সমাধান করার প্রস্তাব দেয় দলটি। জুলাই গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যদস্ত করা হয়। আমরা দেখেছি কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয় সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। রাষ্ট্রকে কিভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল। আজকে সেই সম্ভাবনা আপনারা তৈরি করেছেন, আপনারা নেতৃত্ব দিয়েছেন, লক্ষ মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়ে পরিবর্তনের পথে এক নতুন বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো আপনারা তৈরি করে দিতে পেরেছেন। গণতন্ত্রের জন্য এত মানুষ জীবন দেওয়ার পরেও সবাই হতাশায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা করেন গণতান্ত্রিক উত্তরণে সফল হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের নেতৃত্ব, ঐক্য ও প্রবৃদ্ধির পথে কূটনীতি, শাসন ব্যবস্থার রূপান্তরমূলক আলোচনায় একথা বলেন তিনি। বলেন, গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এটিকে চর্চা করতে হবে। এ সময় আমেরিকার দেয়া শুল্ক ব্যবস্থা দ্রুত সমাধান না হলে দেশকে আরও বড় বিপদে পড়তে হবে বলেও শঙ্কা করেন। বলেন, আমেরিকা, ভারত কিংবা চীন কেউই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না, দেশটা সকলের। দেশ গঠনে মুক্তিযুদ্ধে যেমন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি ২৪শেও সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে, একে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ পার পায় না বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে লালমনিরহাটে জেলা জামায়াতের আয়োজনে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবিতে জনসভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সকল রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করেছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন ঘটনা তুলে ধরে জামাতের এই শীর্ষ নেতা বলেন, রাজনৈতিক কর্মী নামের কলঙ্ক যারা, তাদের হাতে দেশে ভয়াবহ চাঁদাবাজি হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। দেড়যুগ পর প্রকাশ্যে বড় পরিসরে এই সমাবেশ ঘিরে সরগরম পুরো জেলা। সমাবেশ থেকে দলটির অন্যতম শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি ও সীমান্ত হত্যার সমালোচনা করা হয়। বাংলাদেশের বুকে আমরা চিরতরে ফেসিবাদ নির্মূল করতে চাই, নির্মূল হয়েছে দেখতে চাই। ক্ষমতাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য যারা একেবারেই বেপরোয়া হয়ে উঠেছিল, মানুষের জীবন যাদের কাছে কোনো জীবনই ছিল না, ক্ষমতার শেষ প্রান্তে
তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সরাসরি স্পষ্ট দিবালোকে মানুষের বুকে গুলি ছুঁড়ে হাজার হাজার মানুষকে তারা খুন করেছে। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক এই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে 3টি পৃথক আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আকমা মুজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক সহ আরও কয়েকজন। আদালত সূত্র বলছে, বর্তমানে পলাতক অবস্থায় থাকা 12 জনের অবস্থান চিহ্নিত করতে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ পুলিশ। এনসিবির দাখিল করা আবেদনের পর ইন্টারপোল যদি অভিযোগ গ্রহণযোগ্য মনে করে তাহলে যে কোনো সময় তাদের নামে রেড নোটিশ জারি হতে পারে। আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ নিশ্চুপ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিমানবন্দর উত্তরা পশ্চিম, তুরাগ, উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। নিখোঁজের 14 ঘন্টা পর উদ্ধার হয়েছে চট্টগ্রামের খালে পড়ে যাওয়া শিশু শেহরিশের মরদেহ। স্থানীয়রা জানান যে খালের চকবাজার অংশে পড়ে ভাসতে ভাসতে শিশুটি প্রায় 5 কিলোমিটার দূরে তার নিজ বাসার কাছে চলে যায়। সকাল 10:30টায় বাসার পাশের খালে ভাসতে দেখে স্থানীয়রা 6 মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেন। এর আগে সকালে দ্বিতীয় দিনের মতো যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও স্থানীয়রা। শুক্রবার আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে রিকশা উল্টে কাপাস গোলার হিজরা খালে পড়ে যায় মা দাদিসহ শিশু শেহরিশ। স্থানীয়রা মা দাদিকে উদ্ধার করলেও মায়ের কোলে থেকে ভেসে যায় শিশুটি। এ নিয়ে গেল 5 বছরে নগরীতে খাল নালায় পড়ে নিহত হয়েছেন অন্তত 13 জন। গত 3 দিন আগে খালটা কমপ্লিটলি ক্লিন করেছে, যার কারণে স্রোত খুবই প্রচণ্ড ছিল এবং এখানে গভীরতা ছিল 12 ফিটের উপরে, ওনারা আমাকে কালকে বলেছে। কাজে আমি তখনই একটু সন্দেহ করছিলাম যে এটা এখানে নেই, যেহেতু মাকে পাওয়া গেছে অনেক দূরে, তাহলে বাচ্চাটা আরও ছোট, স্বাভাবিকভাবে স্রোতের টানে অনেক দূরে চলে গেছে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে এবার খাল খনন ও পরিষ্কারে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে নগরীর বাকলিয়ার 760 মিটার দৈর্ঘ্যের বীরজাখাল খননের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম নগরীকে জলাবদ্ধতা মুক্ত করতে এমন উদ্যোগের কথা জানান জামাত নেতারা। আগামী 20 দিনের মধ্যে পুরো খালটি পানি চলাচলের জন্য সচল করা হবে, যেখানে প্রায় 1 কোটি টাকা ব্যয় করবে সংগঠনটি। খনন কার্যক্রম এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় লজিস্টিক্স সাপোর্ট দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জামাতের এমন উদ্যোগকে স্বাগত জানায় এলাকাবাসী। তবে পরিষ্কার করার পর কেউ যাতে খালকে আবার ময়লার ভাগাড়ে পরিণত না করে সেজন্য নগরবাসীর সহায়তা চান তারা। এদিকে সিটি মেয়র বলছে যে চট্টগ্রাম নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিং এবং 7 জন ম্যাজিস্ট্রেট প্রতিনিয়ত নিয়োজিত থাকবে। যত্রতত্র ময়লা ফেললে জেল জরিমানার হুঁশিয়ারি দেন তিনি। আমরা চাচ্ছি যে এই খাল 20 দিনের মধ্যে দৃশ্যমান যাতে করে হয় এই কাজটা করব। এরপরে যদি আমাদের আবার নতুনভাবে প্ল্যান নিতে হয়, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 4 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করেছে, একটা কমিটি করেছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ এগিয়ে এসেছে, অন্য আরও দল আছে তারাও এগিয়ে আসবে, যুবদলও তারা কাজ করছে। বৃষ্টি হলেই পরে তারা যে কষ্টের সীমাহীন কষ্ট তাদেরকে পোহাতে হয়, তো আজকে এই বীরজাখালটা যদি সুন্দরভাবে হয় তাহলে পরে এই জলাবদ্ধতার হাত থেকে এই অংশটা দক্ষিণ বাকলিয়া, পশ্চিম বাকলিয়া যে জনগোষ্ঠী অনেকাংশে তারা লাঘব হবে। 600 পরিচ্ছন্নতা কর্মী নিয়ে একযোগে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড ও কাজলা থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত পরিচ্ছন্ন কার্যক্রম চালালো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার ভোর 6টা থেকে এই কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। কার্যক্রম পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি জানান, সিটি কর্পোরেশনের আওতায় না থাকলেও জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ সিটির প্রশাসক আরও জানান, যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এদিকে ডেঙ্গুর প্রকোপ কমাতে আগামী শুক্রবার থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের 10টি জোনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।
এই যে 10 কিলোমিটার জায়গায় রাস্তার মাঝখানে এবং দুই পাশে যত ধরনের ময়লা আবর্জনা আছে সব আমরা আজকের ক্লিন করে ফেলবো। এবং শুধু এখানে নয়, আমরা ঢাকা ডেমরা যে রোড আছে সেখানেও আজকের একই ধরনের কার্যক্রম আমাদের চলমান রয়েছে। চেষ্টা করব নিয়মিত পানি দেওয়ার। আর সবচেয়ে বড় যে বিষয়, এই রাস্তাটা, বিশেষ করে এই যে রাস্তাটা, এটা রোড অ্যান্ড হাইওয়েজের নিয়ন্ত্রণে। এই রাস্তাটা তাদের নিয়ন্ত্রণে থাকার কারণে আমরা আসলে কোনো পরিচ্ছন্ন কর্মী এখানে নিয়োগ করতে পারছি না। যদি এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে যদি এই রাস্তাটা আমাদের কাছে হস্তান্তর করা হয় সিটি কর্পোরেশনের কাছে, তাহলে আমরা এখানে নিয়মিত আমাদের পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করব এবং তাহলে দেখা যাবে যে আর কোনো ময়লা এখানে জমতেছে না এবং কোনো ময়লা বাঁচাতে যাচ্ছে না। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের দিল্লিতে একটি ভবন ধসে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 14 জন বাসিন্দাকে। ধ্বংসস্তূপের নিচে এখনও 8 থেকে 10 জন আটকে থাকার আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা। ভারতীয় গণমাধ্যম ANI-কে বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। NDTV জানায়, শনিবার ভোররাতে দিল্লির উত্তর পূর্বাঞ্চলীয় জেলার মুস্তফাবাদে এই দুর্ঘটনা ঘটে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দলের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে দিল্লি দমকল ও পুলিশ বিভাগ। পুলিশ আরও বলছে যে 4 তলা ওই ভবনটি ধসে পড়ার আগে দিল্লির বেশ কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। মাটি আলগা হয়ে ভবন ধসে যাওয়ার ঘটনা এর আগেও দেখা গেছে বলে জানান স্থানীয়রা। গেল সপ্তাহে দিল্লির মধু বিহারে নির্মাণাধীন ভবন ধসে একজনের প্রাণহানি হয়। ইরান কোনোভাবেই পরমাণু বোমা তৈরি করতে পারবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে দেখতে চান তিনি। এমন পরিস্থিতিতে ইতালির রোমে পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় বসে যাচ্ছে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। যদিও এর একদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তেহরানের। তবে পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারের জন্য পেজেশকিয়ান প্রশাসন প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অবৈধ অভিবাসীদের তৃতীয় কোনো দেশে নির্বাসনে পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তৃতীয় দেশে নির্যাতন ও হত্যার শঙ্কা থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বোস্টনের ডিস্ট্রিক্ট বিচারক ব্রায়ান মার্ফি। গেল 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর অভিবাসী বিতাড়িতর ইস্যুতে ট্রাম্পের জন্য বড় ধাক্কা হয়ে এলো এই নিষেধাজ্ঞা। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাদীপক্ষের আইনজীবীদের দাবি, তৃতীয় দেশে নির্বাসিতদের অধিকাংশই শরণার্থী, যারা আইনের মারপ্যাচে কখনোই তৃতীয় দেশ থেকে বের হতে পারেন না। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন বিচারক। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এনসিপির সদস্য সচিব এখন আপনাদেরকে এই মধ্যাহ্ন পর্যন্ত আলোচনা যেটি হয়েছে সেটি নিয়ে বাকি ব্রিফটি করবেন। ধন্যবাদ সকলকে। আমরা এখনো পর্যন্ত সংবিধানের যে আলোচনা, সে আলোচনাটুকু করছি। এখনো পর্যন্ত বিচার বিভাগ, নির্বাচন কমিশন, জনপ্রশাসন এবং পুলিশ সংস্কার কমিশনের মতো বিষয়গুলো নিয়ে যে আলাপগুলো, দুদক সহ এই বিষয়গুলোতে আমরা এখনো আলাপ শুরু করতে পারিনি। তবে পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট এখানে অন্তর্ভুক্ত কেন হয়নি সে ব্যাপারে আমরা প্রশ্ন উত্থাপন করেছি এবং আমাদের যে মতামতগুলো আছে সেগুলো আমরা জানাতে চেয়েছি। একই সাথে আমরা যেমনটা মনে করি যে বাংলাদেশে বর্তমানে যে সংবিধান রয়েছে, এই সংবিধানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভবপর নয়, বরং এখানে প্রধানমন্ত্রীকে যেমন একচ্ছত্র ক্ষমতায়ন করা হয়েছে, তার মধ্য দিয়ে সাংবিধানিকভাবেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবার সুযোগগুলো রয়েছে। আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি এবং বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায়, রিরাইট করা যায়, গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি। সংবিধানের মধ্যে ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, নাগরিকদের যে মৌলিক অধিকার সেটা যেন নিরঙ্কুশ হয় এবং আমাদের ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয়। একই সাথে আমরা বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো আছে সেখানে শুধুমাত্র আইন প্রণয়নের ভিত্তিতে নয়, যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান এবং আস্থার ভিত্তিতে আমরা ক্ষমতার হস্তান্তরের যে প্রক্রিয়া আছে সেখানে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি, সেই ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করেছি, আমরা কথা বলছি।
আমরা আশাবাদী যে আমাদের মধ্যবর্তী যে আলোচনার বিরতিতে আমরা এখন আছি, এর পরবর্তীতে আমরা আরও আলোচনার মধ্য দিয়ে আজকের যে আলোচনাগুলো আছে সেগুলোর আমরা একটা ফাইনাল কনক্লুশন আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো। এই পর্যায়ে পর্যন্ত আমাদের এই পর্যন্ত আলোচনা হয়েছে। আমাদের আলোচনা শেষ করে আমরা আমাদের পূর্ণাঙ্গ ব্রিফ আপনাদের সামনে উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে। সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছিলেন এনসিপি নেতারা। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। এই ছিল এখন চারদিকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।